শিক্ষার্থীরা, আজকে উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 5.1 এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। তাহলে আমরা প্রথম এই প্রশ্নটার উত্তর জেনে নেই। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে যে সমীকরণের চলক একটি, যেহেতু এক চলক বলছে তার মানে চলক হবে একটা, যে সমীকরণের চলক একটি এবং দ্বিঘাত সমীকরণ কথাটা বলছে, এবং চলকের সর্বোচ্চ ঘাত 2 তাকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। আমি আবার বলছি, যে সমীকরণের চলক একটি এবং চলকের সর্বোচ্চ ঘাত 2 তাকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। শিক্ষার্থীরা, এখানে তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি যে সমীকরণের চলক একটি এবং চলকের সর্বোচ্চ ঘাত 2 তাকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি x² মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0। এটা একটা সমীকরণ। এই সমীকরণের চলক কিন্তু একটাই, এখানেও x আছে, এখানেও কিন্তু x আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি চলক একটা এবং চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই x এর উপরে ঘাত যদি 3 থাকতো তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ এটাকে বলতে পারবো না, অথবা x এর উপরে যদি কোনো পাওয়ার না থাকে তাহলেও আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে x এর উপরে যেহেতু ঘাত বা পাওয়ার 2 দেওয়া আছে, তাহলে x এর যে মূল আছে সেই মূল কিন্তু 2টা বের হবে। x এর মূল 2টা বের হবে। x এর উপরে যদি পাওয়ার 3 থাকতো তাহলে x এর যে মূল সেটা হচ্ছে 3টা বের হতো। তাহলে আমরা এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বুঝলাম। এখন এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কোনটি। তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ আছে, সেটা এখন আমরা দেখব। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ সেটা হলো ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এইখানে যে আমি সমীকরণটা লিখছি এই সমীকরণটাকেই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলা হয়। এরপর 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, নিশ্চয়ক কাকে বলে। শিক্ষার্থীরা খেয়াল করো, x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই নিচে 2a, এটা একটা সমীকরণ। এই সমীকরণটার এই রুটের ভিতরে যে বীজগাণিতিক রাশিটা আছে এই বীজগাণিতিক রাশিটাকে নিশ্চয়ক বলে। তাহলে আমরা লিখতে পারি সমীকরণটির বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটিকে সমীকরণের নিশ্চয়ক বলে। শিক্ষার্থীরা খেয়াল করো, এটা কিন্তু একটা সূত্র। এই সূত্রটা তোমাদের 5.1 এর অঙ্কগুলো সমাধান করতে লাগবে। আচ্ছা, আমরা এই সূত্রটা কখন ব্যবহার করব? আমরা যখন যে সকল অঙ্কের উৎপাদক নির্ণয় করতে পারবো না সেই সকল ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে x এর মূল নির্ণয় করতে পারবো। অর্থাৎ দ্বিঘাত সমীকরণে আমরা অষ্টম শ্রেণীতে অনেক অঙ্ক করছি 4.3-এ, যেখানে এগুলো উৎপাদকের মাধ্যমে সমাধান করা হতো, কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যেটা দ্বিঘাত সমীকরণ অথচ উৎপাদকের মাধ্যমে সমাধান করা যায় না। সেই অঙ্কগুলোতে আমরা এই যে সূত্রটা আছে এই সূত্রটার মাধ্যমে সমাধান করতে পারবো। এই সূত্রটার আমি প্রমাণ দিয়ে দিয়েছি একটা ভিডিওতে, তোমরা দেখে নিও। এরপর 4 নম্বর প্রশ্ন, কিসের উপর ভিত্তি করে সমীকরণের মূলদ্বয়ের বৈশিষ্ট্য বোঝা যায়। আমরা যখন দ্বিঘাত সমীকরণের সমাধান করি তখন x এর 2টা ভ্যালু বের হয়। এই x এর যে 2টা ভ্যালু হয় এই x এর ভ্যালু 2টাকেই বলা হচ্ছে এখানে মূলদ্বয়। তো কিসের উপর ভিত্তি করে সমীকরণের মূলদ্বয়ের বৈশিষ্ট্য বোঝা যায়। এই মূল 2টার বৈশিষ্ট্য আছে কিছু, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা বুঝবো কিসের উপর ভিত্তি করে সমীকরণের মূলদ্বয়ের বৈশিষ্ট্য বোঝা যায়। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে আমি যে নিশ্চয়ক দিয়েছি 3 নম্বর প্রশ্নে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কিন্তু হচ্ছে সমীকরণের নিশ্চয়ক। এই নিশ্চয়কের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো সমীকরণের মূলদ্বয়ের বৈশিষ্ট্য। তাহলে আমরা লিখতে পারি নিশ্চয়কের উপর ভিত্তি করে
নিশ্চয়কের উপর ভিত্তি করে সমীকরণের মূলদের বৈশিষ্ট্য বোঝা যায়। সমীকরণের মূলদ্বয়ের বৈশিষ্ট্য বোঝা যায়। এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিশ্চয়ক। নিশ্চয়ক যদি আমরা বুঝতে না পারি, নিশ্চয়কের বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল না করি, তাহলে সমীকরণের মূলদের বৈশিষ্ট্য বুঝতে পারবো না। এখানে তোমাদের বৈশিষ্ট্য বানানটা ঠিক করে নিও, এই শিকার হবে। শিক্ষার্থীরা এখানে 5 নম্বর প্রশ্নটা দেখে নেই। নিশ্চয়কের অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণের মূলদের ধরন ও প্রকৃতি কিরূপ হবে? প্রশ্নটা প্রথমে আমরা বুঝে নেই। নিশ্চয়কের অবস্থা ভেদে অবশ্যই নিশ্চয়কের কয়েকটি অবস্থা আছে, আমরা নিশ্চয়কের 4টি অবস্থা জানি। এই 4টি অবস্থার ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের 2টা মূল বের হয়। এই মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি কিরূপ হবে? ধরন ও প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে এখানে? অর্থাৎ মূলদ্বয়ের ধরন, মূলগুলো 2টা যে মূল বাইর হয়, 2টা মূল সমান হবে নাকি অসমান হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, এই বিষয়গুলো হচ্ছে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি বোঝায়। তাহলে এগুলো আমরা এখন বুঝবো। খেয়াল করি, নিশ্চয়কের অবস্থা ভেদে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি নির্ণয়। আচ্ছা, আমরা 4টি অবস্থার কথা জানি। এই 4টি অবস্থা অনুযায়ী আমরা লিখবো এখন। প্রথম 1 নম্বর অবস্থা, b² - 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হলে, অর্থাৎ নিশ্চয়কের মানটা যদি 0 অপেক্ষা বড় হয় এবং নিশ্চয়কটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে আমাদের নিশ্চয়কে অর্থাৎ মূলের প্রকৃতি ধরন কিরূপ হবে? এরূপ ক্ষেত্রে সাধারণত সমীকরণের মূলদ্বয় হয়, আমরা লিখে ফেলি, সমীকরণের মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং মূলদ। এখানে যে আমি 3টি অবস্থার কথা বলছি, এই 3টি অবস্থা খুব ভালো করে বুঝতে হবে। তো তার আগে আমরা আরেকবার এই জিনিসটা বুঝে নেই। নিশ্চয়কের মান যদি 0 অপেক্ষা বড় হয় এবং নিশ্চয়কটা যদি পূর্ণবর্গ হয়, এই 2টা শর্ত একই সাথে প্রযোজ্য যদি হয়, তাহলে সমীকরণের যে 2টা মূল বের হবে, এই 2টা মূলই হবে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা, আমরা অবাস্তব সংখ্যা কি জানি? কোনগুলো অবাস্তব সংখ্যা? আমরা 2একটা অবাস্তব সংখ্যা দেখে নিই। রুট ওভারের ভিতরে যদি কোনো ঋণাত্মক সংখ্যা আসে, যেমন -3 কিংবা -4, অর্থাৎ রুটের ভিতরে যদি কোনো ঋণাত্মক সংখ্যা আসে, সেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা, অর্থাৎ এই জাতীয় কোনো সংখ্যা হবে না। তাহলে এই জাতীয় সংখ্যা বাদ দিয়ে আমাদের বাস্তব সংখ্যা হবে। আরেকটা হচ্ছে অসমান, এখানে বানানটা তোমরা ঠিক করে নিও, অসমান। তো আমরা এখানে খেয়াল করি, অসমান বলতে আমাদের যে 2টা মান বের হয়, 2টা মূল বের হয়, যেমন হচ্ছে x1 এবং x2। x1 দিয়ে ধরো 2 বের হয়েছে, x2 দিয়ে তাহলে কি বের হবে? x2 দিয়েও কি 2 বের হবে? না, এখানে 2 যদি বের হয় তাহলে ওখানে আর একটা অন্য যে কোনো মান বের হবে, কিন্তু 2 আর বের হবে না, অর্থাৎ 2টা মান হবে অসমান। 2 হলে 3 হইতে পারে, 4 হতে পারে, যে কোনো মান হতে পারে। একটা 2 বার হলে একটা হাফ বার হতে পারে, অথবা একটা হাফ বার হলে আর একটা 4 বার হতে পারে, অর্থাৎ 2টা মানই অসমান হবে। এবং এই মানগুলো কি হবে? এই মানগুলো হবে মূলদ। এই মানগুলো হবে মূলদ। মূলদ এবং অমূলদ সংখ্যার ধারণা আমরা জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়ে পাইছি। তারপরে তোমাদের সাথে একটু আলোচনা করে নেই। যেমন √3, এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা আমরা জানি যে এই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এর রুট করলে আমাদের সেরকম মান আসে না, দশমিক মান আসে। কিন্তু আমি যদি 4 এর রুট করি, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আসবে, পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 4কে আমি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। তো এই মানটা হবে মূলদ সংখ্যা, অর্থাৎ আমাদের 4, তারপরে 1ও কিন্তু আমাদের মূলদ সংখ্যা, তারপর হচ্ছে 16 বা 9, 16, এই টাইপের কোনো সংখ্যা আসবে যেটার বর্গমূল নির্ণয় করা যায়। তাহলে আমরা বুঝলাম যে এই 2টা শর্ত যদি একত্রে প্রযোজ্য হয়, তাহলে কি ধরনের ফলাফল আসতে পারে। তাহলে আমরা একটা বাস্তবধর্মী ম্যাথমেটিক্যাল উদাহরণ দিয়ে বুঝে নেই। x² - 5x + 6 = 0। শিক্ষার্থীরা এখানে খেয়াল করে, এটা একটা দ্বিঘাত সমীকরণ।
এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কিরূপ হবে সেটা যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি এটা নিশ্চয়ক দিয়ে নির্ণয় করব। তাহলে সমীকরণটার নিশ্চয়ক হচ্ছে, আমরা লিখে ফেলি নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই সমীকরণটাকে অবশ্যই আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে হবে। তুলনা করলে আমরা এ বি সি এই মানগুলো জানতে পারবো। বি এর মান অবশ্যই -5। তোমরা যারা অঙ্ক এই অধ্যায়ের অঙ্কগুলো করো নাই তারা করে ফেলবে, তাহলে বুঝতে পারবে কিভাবে এই মানগুলো বের করছি। 4 এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে আমাদের এখানে এটা হবে, আর হচ্ছে এখানে 6 হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমি 25 - 24, তাহলে 1। তাহলে আমরা একটু খেয়াল করি এই সমীকরণের নিশ্চয়কটা কিরকম। বাস্তব সংখ্যা, হ্যাঁ বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা আসে নাই, অর্থাৎ এইরকম টাইপের কোনো সংখ্যা আসে নাই। তারপরে বলা হচ্ছে যদি আমাদের ঋণাত্মক আসতো তাহলে আমি এটাকে অবাস্তব ধরে নিব, কারণ আমরা জানি যে সূত্রের মধ্যে আছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে খেয়াল করো যদি আমাদের -3 বা -2 আসতো তাহলে কিন্তু -2 লেখার পরে এখানে আমি যখন সূত্রে কিন্তু রুট ওভার আছে, সেই ক্ষেত্রে এটা একটা অবাস্তব সংখ্যা হয়ে যাইতো। তো এটা এই বিষয়ে আমি না যাই, এটা একটা বুঝলাম। এখন অসমান, অর্থাৎ এক্স এর দুইটা ভ্যালু বের হবে। এখানে দুইটা ভ্যালু যদিও নির্ণয় করা হয়নি, অবশ্যই আমাদের যেহেতু ঘাত দুইটা ভ্যালু বেরোবে, দুইটা ভ্যালুই হবে অসমান। এটা আমরা এই নিশ্চয়ক দেখে বুঝবো। এবং এই মানটাকে মূলদ নাকি অমূলদ, হ্যাঁ মূলদ। আমি যদি 1 এর রুট ওভার করি তাহলে 1ই পাই, তাহলে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এরপরে আমাদের 2 নাম্বার যে কন্ডিশনটা আছে সেটা একই থাকবে। 1 নাম্বার কন্ডিশনটা যেরকম আছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, এবং এখানে পূর্ণবর্গ হলে লেখা হয়েছে। 2 নাম্বার কন্ডিশনে হবে এখান থেকে এই পর্যন্ত হবে পূর্ণবর্গ না হলে। তাহলে আমরা লিখে ফেলি, তো পূর্বের ন্যায় 1 নাম্বার সমীকরণের মতোই বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ না হলে, যদি পূর্ণবর্গ না হয় অর্থাৎ নিশ্চয়কটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, সমীকরণের মূলদ্বয় হবে আগের মতোই বাস্তব সংখ্যা হবে, অসমান হবে, এবং এইখানে যায় আগেরটাতে কিন্তু আমাদের ছিল মূলদ হইতো, কিন্তু এখানে অমূলদ সংখ্যা বের হবে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা না হলে অমূলদ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে ভালো করে খেয়াল করবো, এগুলো দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউতে অবশ্যই আসবে, শর্ট কোশ্চেনেও আসতে পারে। তো পূর্ণবর্গ হলে মূলদ হবে আর পূর্ণবর্গ না হলে অমূলদ হবে, বাকি সব আগের মতোই বাস্তব এবং অসমান। তো আমরা যেহেতু বাস্তব অসমান আগে বুঝে নিছি এবং অমূলদ সংখ্যাও আগে বুঝে নিছি, তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে পুরোটা ক্লিয়ার করব। এটা একটা সমীকরণ বীজগাণিতিক। তাহলে এখান থেকে আমি যদি নিশ্চয়কের মাধ্যমে, মানে এর নিশ্চয়কটা বের করে নিয়ে আগে নিশ্চয়ক, কারণ নিশ্চয়কের মাধ্যমে বুঝবো মূলদ্বয়ের প্রকৃতি কিরূপ হবে। নিশ্চয়কটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি এর মান কত, এখানে বি এর মান হচ্ছে 4 স্কোয়ার দিলাম -4, এর মান হচ্ছে 1 হবে এবং সি এর মান -3 হবে। তাহলে 16, এই মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 12 হচ্ছে এখানে 28। তো এটা কি বাস্তব সংখ্যা 28? অবশ্যই এটা বাস্তব সংখ্যা। এটা সমান অসমান হবে, অর্থাৎ দুইটা মূল যদি বের হয় x1 x2 দুইটা ভ্যালু যদি বের হয় দুইটা ভ্যালুই অসমান হবে। একটা যদি আমাদের 5 হয় আর একটা 6 হবে, এরকম টাইপের কোনো সংখ্যা হবে সেটা আমরা জানি না। যাই হোক, আমরা মূলদ্বয়ের প্রকৃতি হচ্ছে অসমান, এবং এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, অবশ্যই এটা অমূলদ সংখ্যা। তো তোমরা চাইলে এটা রুট ওভার করে দেখতে পারো, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা এরপরে 3 নাম্বার রুলসে চলে যাব। 3 নাম্বার কন্ডিশনটা দেখে নেই, বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিশ্চয়কটা যদি সমান হয়, শূন্যের সমান হয়, তাহলে সমীকরণটির মূলদ্বয় কিরূপ হবে। তো সমীকরণটির মূলদ্বয় হবে বাস্তব এবং পরস্পর সমান। শিক্ষার্থীরা এখানে কিন্তু মনে রাখতে হবে আগের দুইটা সমীকরণে আমরা কি পাইছিলাম, আমরা পাইছিলাম হচ্ছে মূলদ্বয় অসমান হবে,
কিন্তু এখানে আমরা কিন্তু মূলদয় পাইছি সমান, অর্থাৎ কখন সমান হবে, যদি সমান সমান 0 হয়, নিশ্চয়ক সমান সমান যদি 0 হয়, তাহলে আমরা পরস্পর সমান পাবো। কি সমান পাবো? এর মূলদ্বয় হচ্ছে পরস্পর সমান পাবো, এবং অবশ্যই বাস্তব সংখ্যা হবে। আমরা কিন্তু বাস্তব সংখ্যা, এই যে তিনটা সূত্র আমি লিখছি, তিনটা কন্ডিশন যে লিখছি আমি, এই তিনটা কন্ডিশনেই আমি হচ্ছে বাস্তব পাইছি, কিন্তু দুইটা কন্ডিশনে আমি পাইছি অসমান, আর এই কন্ডিশনে আসে পাইলাম সমান। তো তোমরা খেয়াল রাখবে, যখন ইকুয়াল 0 হবে তখন আমাদের সমান হবে, অর্থাৎ লেস দেন অথবা গ্রেটার দেন কোনো চিহ্নই থাকবে না, তখন আমাদের এটা হচ্ছে সমান হবে, মূলদের প্রকৃতি কি হবে? সমান হবে। শিক্ষার্থীরা খেয়াল করে, এখানে আমি একটা বীজগাণিতিক সমীকরণ লিখছি। তাহলে এই সমীকরণের নিশ্চয়ক দ্বারা আমরা এর মূলদের প্রকৃতি নির্ণয় করব। তাহলে নিশ্চয়কের সূত্রটা আমরা অবশ্যই জানি, নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac। এখানে যদি আমি বি এর মান বসাই দিই, বি এর মান হচ্ছে -8 স্কোয়ার, এটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 1 হবে, এবং সি এর মান হচ্ছে 64, এখানে ইন্টু চিহ্ন হবে, -64। তাহলে খেয়াল করি 0, অর্থাৎ নিশ্চয়ক সমান সমান 0 বাইরেছে। তাহলে এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কিরূপ হবে? অবশ্যই মূলদ্বয় সমান হবে এবং বাস্তব সংখ্যা হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, 1 নম্বর সূত্রে আমি লিখছিলাম নিশ্চয়কটা বড় হবে 0 অপেক্ষা, কিন্তু 1 নম্বর সূত্র ছিল 0 অপেক্ষা নিশ্চয়ক বড় হবে, 2 নম্বর সূত্র ছিল 0 অপেক্ষা বড় হবে, এবং 3 নম্বর সূত্র ছিল নিশ্চয়ক সমান সমান 0 হবে, কিন্তু 4 নম্বর সূত্রে বলা হচ্ছে 0 অপেক্ষা যদি নিশ্চয়কটা ছোট হয় তখন কি দাঁড়াবে? তখন সমীকরণের মূলদ্বয় হবে অবাস্তব, এবং এইরকম ক্ষেত্রে সমীকরণটির কোনো সমাধান হবে না। সমীকরণটির কোনো সমাধান থাকবে না। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এর নিশ্চয়ক অবশ্যই বি স্কয়ার মাইনাস 4ac, তো লিখি নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac। তো বি এর মান হচ্ছে -2, 4 এর মান হচ্ছে 1, এবং সি এর মান কি? সি এর মান হচ্ছে 4। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? 4 পাচ্ছি, আর এখানে 16। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো -12। তাহলে এই মানটা ঋণাত্মক আসছে। তো ঋণাত্মক যদি আসে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। 0 অপেক্ষা যদি আমাদের এই মানটা ছোট হয়, 0 অপেক্ষা এই মানটা কিন্তু ছোট হয়েছে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যদি হয় 0 অপেক্ষা কোনো সংখ্যা, তাহলে ওইটা অবশ্যই ছোট সংখ্যা। তো আমি বলছিলাম যে 0 অপেক্ষা যদি নিশ্চয়কটা ছোট হয় তাহলে অবাস্তব হবে এবং সমীকরণটির কোনো সমাধান থাকবে না। এই ক্ষেত্রে সমীকরণটির কোনো সমাধান নেই, কারণ আমরা জানি যদি আমাদের সূত্রে এই ফর্মুলাটা ইউজ করি, অর্থাৎ -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই নিচে 2a, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আমরা এই অঙ্কটা এই সূত্রের সাহায্যে সমাধান করতে চাই, দেখি যে কি হবে। তো b এর মান -2, তো এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 প্লাস মাইনাস, আমরা এই নিশ্চয়কের মান বের করে ফেলছি -12, তো এখানে বসাই দেই, এটা হচ্ছে -12 বসাইলাম, কিন্তু রুটের জায়গায় রুট আবার ঠিকই থাকলো। তো 2 এর মান হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটরে এই অপশনটা চাপি তাহলে দেখবো এটার কোনো আসলে সমাধান পাওয়া যাচ্ছে না। তার মানে 0 অপেক্ষা নিশ্চয়ক যদি ছোট হয় সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, এবং এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এরপরে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জানা থাকলে গঠন কিরূপ হবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণটার গঠন কিরূপ হবে
ধরে নাও আমি একটা দ্বিঘাত সমীকরণের মূল যে আছে সেটা জানি, অর্থাৎ একটা মূল হচ্ছে 2 এবং একটা মূল হচ্ছে 3। এই একটা x1 এর মান 2 আর একটা x2 এর মান হচ্ছে 3, এই দুইটা মূল আমি হচ্ছে জানি। তাহলে এর গঠনটা কিভাবে আমি বের করব, তাহলে দেখে নেই। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জানা থাকলে সমীকরণটি হবে, এখানে একটা আমি গঠন লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। তো কোন সমীকরণের যদি আমি মূল জানি, অর্থাৎ ধরে নেই একটা সমীকরণের মূল হচ্ছে 2 ও 3, তাহলে এই 2 ও 3 বিশিষ্ট সমীকরণটি আমাদের কি হচ্ছে, 2 ও 3 কিন্তু আমাদের মূল, তাহলে 2 ও 3 মূল বিশিষ্ট সমীকরণটি হবে এই সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদ্বয়ের যোগফল, তাহলে একটা হচ্ছে 2 প্লাস 3, এই দুটো হচ্ছে আমাদের মূলদ্বয়ের যোগফল, প্লাস এখানে বলা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, 2 এবং 3 যদি আমি গুণ করি তাহলে পাই 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা হচ্ছে আমাদের সমীকরণ হবে। এখন আরেকটা এখানে কোশ্চেনে বলা হয়েছে যে আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণটি কি হবে। আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণটি অবশ্যই হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা, এবং আলফা আর বিটার কি হবে গুণফল, তাহলে আলফা ইন্টু বিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান।